সালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। একটা কঠিন ক্রান্তিকাল পার করছি আমরা বাংলাদেশের জনগণ। হঠাৎ করেই বাংলাদেশে যেই উদ্ভূত পরিস্থিতি, বিভিন্ন জায়গায় সরকারের কাজকে নষ্ট করার জন্য হোক, দেশের সাধারণ মানুষকে ডিস্টার্বেন্স করার জন্য হোক, বিভিন্ন সেক্টরের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষ, সেখানে ছাত্র থেকে শুরু করে একজন সাধারণ রিকশাওয়ালা পর্যন্ত, সচিবালয় থেকে শুরু করে একদম গৃহিণী পর্যন্ত প্রত্যেকেই তাদের নানান দাবি দেওয়া, মতের বিরুদ্ধে গেলে মব জাস্টিস, মন চাইছে কারো মাজার পোড়াই দিব, মন চাইছে কারো প্রতিষ্ঠান ভেঙে ফেলবো। তো এই যে একটা বিভীষিকাময় অবস্থান দেশে চলছে, ছাত্ররা ছাত্রদেরকে মারছে, কলেজ ভাঙছে, শিক্ষাঙ্গন লুট করা হচ্ছে, মানে সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত অবস্থায় এই মুহূর্তে বাংলাদেশ চলছে। তো এই মুহূর্তে এই দেশের সংকটময় অবস্থাকে উত্তরণ করতে সবচেয়ে বেশি ভূমিকা জরুরি দরকার হচ্ছে সেনাবাহিনীর। আর আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, তাদেরও ভূমিকাটা খুবই জরুরি। তো আমরা আমাদের টোটাল আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের অ্যাক্টিভিটিস আছে, সেখানে মাঝে মাঝে আমাদের কাছে মনে হচ্ছে যে আরেকটু বেটার হলে পারতো, কিন্তু কোথাও না কোথাও হচ্ছে না। তো এই উদ্ভূত পরিস্থিতি, ইভেন যেই চলমান সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, এগুলো নিয়ে আজকে সেনাপ্রধান একটা বিশেষ বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। দর্শক, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন, দেশের ক্রান্তিকালে আইন শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সামনে ডিফিকাল্ট সময় পার করে, তার মানে এখানে নানান ধরনের ঘটনা কিন্তু দেশি বিদেশি নানান ষড়যন্ত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি বাংলাদেশকে নিয়ে চলছে। তো সেনাবাহিনীর কাছে অবশ্যই গোয়েন্দা তথ্য আছে, তারা বলছেন সামনে কঠিন সময় পার করে দেশ এবং জাতিকে আমরা নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই। বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই যা করে, যদিও আমাদের এই সেনাপ্রধান সহ বিভিন্ন সেনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে নানানভাবে অনেক ভিডিও বার্তা তৈরি হচ্ছে, আবার যারা সোশ্যাল মিডিয়া কিং আছেন তারা অনেককে নিয়ে অনেক তথ্য দিচ্ছেন, যার কারণে অনেকের মধ্যে এগুলো নিয়ে নানান ধরনের পজিটিভ নেগেটিভ কিন্তু একটা অবস্থান তৈরি হচ্ছে। এছাড়াও সেনাপ্রধান বলছেন যে সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে, দেশ ও জাতি এই বাহিনীর কাছে কৃতজ্ঞ। আর দিনরাত সেনা সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়া দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। ইউএনএ মিশনে বিশ্ব শান্তি রক্ষায়ও বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। তো সামনে একটা ডিফিকাল্ট সময় পার করতে হবে। এখন এই ডিফিকাল্ট সময়টা আসলে কি? তবে আমরা আজ করতে পারতেছি যে নানান উদ্ভূত বা কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত অনেক পরিস্থিতি মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে পুলিশের তুলনায় সেনাবাহিনী আসলে ফ্রন্ট লাইনে কাজ করছে বেশিরভাগ জায়গায়। পুলিশ একা অনেক জায়গায় অপারেশন করতে গেলে ভয় পাচ্ছে, বিশেষ করে কোনো জটলা, কোনো জনসমাগম, এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোতে। তো তিনি বলছেন যে আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। তিনি জনগণদের উদ্দেশ্যেও একটা বক্তব্য দিয়েছেন যে যদি বাংলাদেশের জনগণ সবাই একসাথে কাজ করে, তাহলে ইনশাল্লাহ এই ক্রান্তি লগ্ন থেকে সমগ্র দেশকে উদ্ধার করতে সক্ষম হব, বাংলাদেশে শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে আমরা নিয়ে যেতে সক্ষম হব। তো তিনি সেখানে আমাদের 1971 সালের সেই মহান মুক্তিযোদ্ধাদেরকেও ধন্যবাদ দিয়েছেন যে আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান বা বিভিন্ন বিষয়ে। তো এখানে নানান ধরনের ছিল, আমরা যদি দেখি এটা একটা প্রোগ্রামের মধ্যে তিনি বক্তব্যটা দিয়েছিলেন। সেই প্রোগ্রামটা হচ্ছে, আমরা একটু দেখি, ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সেনা সদস্যদের সংবর্ধনা, সেনাবাহিনীর ক্রান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। তো এই মুহূর্তে আসলে কিন্তু বাংলাদেশকে নিয়ে বুঝতে পারি না যে কার অবস্থানটা কী। যারা এতদিন মনে হয়তো বাংলাদেশের পক্ষে কাজ করছেন, মাঝে মাঝে তাদের অ্যাক্টিভিটিস দেখলেও মনে হয় যে অস্থিতিশীল পরিস্থিতি আরও বাড়াতে চাচ্ছেন, কমানো না। এমনি একটা ভঙ্গুর অবস্থায় চলছে দেশ, সেখানে হুট করে একটা জাতিকে বা একটা গোষ্ঠীকে দাঁড় করাই দেওয়া একটা সিচুয়েশন, আপনারা বুঝতে পারছেন ওরা মেন। তো এগুলো থেকে আল্লাহ যেন বাংলাদেশকে রক্ষা করে, কারণ ওই ঘটনাগুলোতে যারা ফেস করে তারা কিন্তু বিপদে পড়ে। আবার আমরা দেখছি পুলিশকে আজকে 2জন সার্জেন্টকে পিটানো হয়েছে। কেন? 2 সিএনজিওয়ালা, তাদের লাইসেন্স নাই, মামলা দিছে, উল্টা সার্জেন্টের পিটিয়ে চলে গেছে। আপনি বোঝেন যে কোন অবস্থায় চলে গেছে দেশ। বাট এগুলোর জন্য শক্ত হাতে আইনশৃঙ্খলা বাহিনীকে মানে পারফরমেন্স করতে হবে। সেটার জন্য তাদেরকে নৈতিক মনোবল বাড়ানোর জন্য হোক, কাউন্সিলিং করা হোক, কোনো পাওয়ার দেওয়া হোক, সকল কিছু মিলে একটু কিন্তু এটা করতে হবে। যখন আপনার নিজের উপরে পড়বে, নিজের পরিবারের উপরে পড়বে, নিজের ছেলে মেয়ের সন্তান ভবিষ্যৎ ভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, তখন মনে হবে আগেই তো ভালো ছিল। বাট এগুলাকে কন্ট্রোল করতে পারলে এখনও ভালো হবে, বা শুরুটা করা দরকার। যারা দায়িত্বে আছেন নিশ্চয়ই তারা দেখবেন। আসসালামু আলাইকুম। বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুযায়ী 2025 সালেই একটা মহাযুদ্ধ সংঘটিত হবে ইউরোপের মধ্যে। তো সার্কামস্টেন্সেস যা আছে আমরা মোটামুটি বুঝতে পারছি যে 2025 সালে যে মহাযুদ্ধের কথা বলা হয়েছে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ। ইউক্রেনের সাবেক একজন সেনাপ্রধান বলছেন যে এটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, ফুল ফরম্যাটে এটা বিকশিত হতে বাকি আছে। এই যখন অবস্থা, তখন রাশিয়ার সাথে যে ক্রমবর্ধমান উত্তেজনা ন্যাটো সদস্যের বা ন্যাটো রাষ্ট্রগুলোর, সেখানে পুতিনের ধরেন লেজে পা দেওয়া বলেন, অথবা পুতিনকে যুদ্ধটাতে টেনে আনতে বলেন, বা পুতিনের কনসেন্ট্রেশনকে আরও আওলায় দিতে বলেন, মোটামুটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার জন্য রাশিয়ার হাত দিয়া যা যা দরকার আজকে ঠিক ওই কাজটাই করছে। একদিকে ইউক্রেনকে রাশিয়ার গভীরে হামলা করার জন্য উন্নত মানের ক্ষেপণাস্ত্র দিচ্ছে, এগুলোর পাশাপাশি আজকে নতুন আরেক সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তটা স্বাভাবিকভাবে রাশিয়া তাদের সার্বভৌমত্ব নিরাপত্তার খাতিরে রিয়াকশন দেবে। রাশিয়ার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই মাস্টারমাইন্ড রাষ্ট্র আমেরিকা, ব্রিটিশ এবং ডাচ মেরিন সেনাদের প্রশিক্ষণ দিতে নতুন একটি ন্যাটোর যুদ্ধ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে নরওয়ে।
চিন্তা করছেন? এটা কিন্তু একটা মাস্টার প্ল্যান বা সেট আপ। রুশ শহরের মুরমানস্ক থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে নরওয়ের উত্তরাঞ্চলের সোরেইসা পৌরসভায় নতুন এই কেন্দ্রটি তৈরি করা হবে। এই অঞ্চলের কাছাকাছি গুরুত্বপূর্ণ রুশ সামরিক ঘাঁটি কিন্তু অবস্থিত। তো বুঝতে পারছেন নতুন কেন্দ্রটিতে কি করা হবে। নতুন কেন্দ্রটিতে ন্যাটোর কর্মীদের আর্কটিক পরিস্থিতিতে প্রশিক্ষণের পাশাপাশি স্থল অভিযান, সামুদ্রিক অভিযান, বিমান বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার উভচর আক্রমণে সহায়তা করবে। মানে এই সেন্টারটাতে যারা থাকবে তারা মোটামুটি সব ধরনের অভিযান, যুদ্ধ যদি লাগা যায় সবাইকে তারা নানান ধরনের সহযোগিতা করবে। ন্যাটোর উভচর যুদ্ধ কেন্দ্রটিতে কয়েকশো সেনা থাকবে। 2026 সালে এটি পুরোপুরি আপনার সার্ভিসের জন্য মাঠে নামবে, মানে এটা পুরোপুরি কার্যকর হবে। নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রী বিয়র্ন অরিল গ্রাম বলছেন, সংকট ও যুদ্ধে নর্ডিক দেশ এবং ন্যাটোকে রক্ষা করতে সক্ষমতার জন্যই আমাদেরকে একসাথে প্রশিক্ষণ নিতে হবে। আমরা নরওয়েতে মিত্রদের উপস্থিতি বাড়াতে চাই, অবশ্যই চাইবে পুতিনের ডরে, কারণ এরকম সিস্টেম করলে তো দরকারই লাগবে। তারা বলছেন যে আরও প্রশিক্ষণ এবং অনুশীলন নরওয়েজিয়ান সুরক্ষার জন্য ভালো। আমাদের মিত্রদের নরওয়েজিয়ান জলবায়ু এবং আবহাওয়ার সঙ্গে পরিচিত হওয়া দরকার। প্রয়োজনে আমরা একসাথে এখানে অনুশীলন করবো, আর এটা ন্যাটোর জন্য অত্যন্ত উপযোগী হবে। কথাগুলো যে তারা সহজে বোঝায়, মানে নরওয়ে সরকারের প্ল্যানটা হচ্ছে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে তো তাদের দেশকে সুরক্ষা দিতে ন্যাটোর মিত্ররা আসবে। এখন মিত্ররা আসলে তাদের এই যে আবহাওয়া বা পরিবেশ এটার সাথে খাপ খাওয়াইয়া নিজেদেরকে অ্যাডজাস্ট করতে অনেকটা কষ্ট হবে। তো সেই জন্য আগে ভাগেই মিত্রদেরকে ডাইকাই না যে এখানের আবহাওয়া, পরিবেশ, বাতাস কেমন, তোমরা ট্রাই করে অভ্যস্ত হয়ে যাও, যুদ্ধ লাগলে যেন সার্ভ করতে পারে। এটাই হচ্ছে মেইন রিজন। নরওয়ে সরকার 2024 থেকে 2037 সাল পর্যন্ত সামরিক খাতে $54 বিলিয়ন ব্যয় করার লক্ষ্য নিয়েছে, আর এটি প্রতিরক্ষা ব্যয়ের ঐতিহাসিক বৃদ্ধি। বুঝতে পারছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ সবার মাথায় কাজ করছে। প্যাকেজের অংশ হিসাবে দীর্ঘ পরিসরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনাবাহিনীকে 1 থেকে 3টি ব্রিগেডে আরও বড় করতে চায় নরওয়ে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এই সেপ্টেম্বরের সংকেত দিয়েছিলেন যে মস্কো ওই অঞ্চলে ন্যাটোর সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা পরীক্ষা করে দেখবে। আমরা দেখতে পাচ্ছি নরওয়ে আর ন্যাটো কিভাবে আর্কটিকের সম্ভাব্য সংকট সম্পর্কিত মহড়া বাড়িয়ে তুলছে। রাশিয়া তাদের সামরিক, রাজনৈতিক, সামরিক প্রযুক্তিগত দিক থেকে তার স্বার্থ রক্ষায় পুরোপুরি প্রস্তুত। ন্যাটো যত কিছুই করুক, রাশিয়া তার ভূমি রক্ষাতে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো জায়গায় অভিযান পরিচালনা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এখন এই কাজগুলো কোথাও না কোথাও রাশিয়ার ধরেন যাইয়া বসে বসে চুলকাই দেওয়া, তো স্বাভাবিকভাবে রাশিয়া তাদের রিয়েকশন দিবে। মানে টোটাল সেট আপটাই হচ্ছে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। দেখা যাক কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।